আব্বা, আপনার ছেলে আপনাকে সেবা যত্ন করতে বলছে। আমি তাই আপনার সেবা যত্ন করতে আসছি। শুনলাম যে আপনার হাত পা নাকি পড়ে গেছে প্যারালাইসিসের মতো। ডাক্তার রেস্টে থাকতে বলছে। তো আমি নিয়মিত সরিষার তেল দিয়ে আপনার দু পা মালিশ করে দিই বা সেবা যত্ন করার জন্য আসি। কিন্তু আপনি এইরকম আচরণ করতেছেন কেন আমার সাথে? আর আপনি মোবাইলে সব কি দেখতেছেন? হ্যাঁ, মোবাইলে এই সমস্ত কিছু দেখা ঠিক না। তখন আমার শ্বশুর বলে যে, না রে মা, মোবাইলে আজকাল এই সমস্ত একটু না দেখলে আমার ঘুমিয়ে আসে না। তখন আমি বললাম যে, এই বয়সে আপনি মোবাইলে এই সমস্ত দেখেন? আবার আমি আপনার ছেলের বউ, আপনার পাশে এসে আপনার সেবা যত্ন করতেছি, আপনি আমার দেখে কেমন যেন ফেলফেল করে তাকান। এই সমস্ত কেন আব্বা? এই স্বভাবটা চেঞ্জ করেন। আপনারা বুড়ো হয়ে গেছেন। আর আপনার ছেলে কুমিল্লা থেকে আমাকে বলে যে আমার আব্বার শরীর কেমন আছে, তাকে ঠিকঠাক মতো তুমি সেবা যত্ন করছো নাকি? আমি তো তাকে বলি যে হ্যাঁ, আমি তার সবই সেবা যত্ন করতেছি। সে আমাকে এদিকে বারবার প্রেসার দেয় যে আব্বার সেবা যত্ন যেন কোনো রকম কমতি না হয়। আর আপনার কাছে আসলে আপনি এই সমস্ত দেখেন, আমার খুব লজ্জা লাগে আপনা। এই সমস্ত বাদ দেন তো। আমি আপনার পা টেপি, মাথা টেপি, আর এই যে মেসেজ করে দিই, আর আপনি আমার সঙ্গে এরকম করে আচরণ করেন। আমার ভয় লাগে। আমি কিন্তু আর আসবো না, আপনার ছেলে বললেও আর আমি আসবো না। তো বন্ধুরা, আমার এই গল্পটি সম্পূর্ণ শোনো, তাহলে দেখবে তোমাদের কি অবস্থা হয়। আর হ্যাঁ, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। তো চলো শুরু করা যাক। আজকে আমার শ্বশুরের সেবা যত্ন করতে গিয়ে শ্বশুর আমাকে কি করলো শেষ অব্দি দেখো, তাহলে খুবই মজা পাবে। তো বন্ধুরা, আমার শ্বশুর হঠাৎ প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকে। তো আমার হাজবেন্ড কুমিল্লাতে চাকরি করত। তো আমি এবার এদিকে আমার মায়ের বাড়িতেই থাকতাম। যখন আমার হাজবেন্ড ছুটি শেষে বাড়িতে আসতো তখন আবার আসতাম। কিন্তু আমার শ্বশুর এদিকে অসুস্থ থাকায় আমার হাজবেন্ড আমাকে আদেশ করলো যে তুমি আর তোমার মায়ের বাড়িতে যেও না। আমার বাবা এদিকে অসুস্থ, যেহেতু আমার মা নাই, তো তুমি আমার বাবার সেবা যত্ন করবা, ঠিকঠাক মতো সেবা যত্ন করবা, আমার বাবাকে সুস্থ করে দায়িত্ব তোমার। তখন আমি বললাম যে ঠিক আছে, উপরআল্লাহ সহায় থাকলে আমি ঠিক তোমার বাবাকে সুস্থ করেই তুলব। তারপরে আমি শ্বশুরকে বলি যে আব্বু, তোমার এখন কেমন লাগছে, কি কি খেতে চাও তুমি? উনি যা খেতে চাইতো আমি তাই রান্না করে খাওয়াতাম। আবার যা বলতো তাই শুনতাম। ওনাকে যায় মানে গালে উঠায় খাওয়াই দিতে হতো। মানে সুযোগ পাইলে যেন আল্লাহ দিয়ে আতখিন হয়ে যায়, বুঝিনি তো। তো তারপরে শ্বশুরকে আমি মাঝে মধ্যে উনি আমাকে ডেকে বলতো কি যে মানে আমার এখন পায়ের মধ্যে একটু চাবাচ্ছে, ব্যথা করতেছে, তুমি একটু সরিষার তেল দিয়ে আমার পা দুটো একটু সুন্দর করে মালিশ করে দাও তো। আমি যাই হোক রান্না বান্না সেরে সমস্ত কাজ কাম সেরে তার পাশে এসে বসে তার পা দুটো সুন্দর করে মালিশ করতাম। তখন বলতো যে মারে, এত সুন্দর আরাম লাগতেছে, তুমি একটু ভালো করে মেসেজ করো। আজকে যেন তোমার মানে সেবা যত্নে আমার মনটা একদম ভরে যাচ্ছে। আমি মনে হয় সুস্থ হয়ে যাবে খুব শীঘ্রই। তখন আমি বললাম যে আব্বা, আপনার টেনশন করেন না তো, আমি সুন্দর করে আপনার দুই পা মেসেজ করে দেবো, আর আপনার দুই পায়ে আবার পূর্বের মতো বল ফিরে পাবেন। তখন আমার শ্বশুর বলে যে হ্যাঁ তাই যেন হয়, আর একটু উপরে দেবো, আর একটু উপরে আসো, এরকম করে সে আমাকে মানে ক্রমেই যেন কেমন যেন করতে লাগলো। আর এদিকে লুকিয়ে লুকিয়ে তার ফোনে সে কি যেন দেখতো, তা আমি ভাবতাম যে কি ব্যাপার, আমি এদিকে তার পা মেসেজ করি আর সে মোবাইলে কি দেখে। তারপরে হঠাৎ আমাকে বলতেছে বোমা, তোমাকে না আজকে খুব দারুণ লাগতেছে, আর তোমাকে দেখে মনে হচ্ছে যেন আকাশের চাপ নেমে এসেছে। তখন আমি বললাম যে আব্বা, আজকে আবার চোখে আপনার কি হলো যে আমাকে নতুন ভাবে দেখতেছেন? আমি তো ভালোই আছি, আগের মতোই আছি, এমনও তো না যে খুব সাজুগুজু করছি। আমি তো বাসায় সাধারণত এই অবস্থায় থাকি। তো এই খালি দেখার মধ্যে একটু মোটা সোটা মানুষ, এই আর কি, তাছাড়া তো কিছু না। তখন শ্বশুর বলে যে না রে মা, তোমাকে আজকে ইদানিং একটু পরিবর্তন লাগতেছে, আর তোমার দিকে তাকালেই আমার চোখ ফিরতেছে না, তুমি সুন্দর করে মেসাজ করো তো। তারপরে দেখি আমার শ্বশুর মুখ খুব করে কাশে। তাই বললাম যে আপনার তো ঠান্ডাও লাগছে, বুকে কাশি দেখি, এদিকে সরে আসেন তো, বুকটা একটু মালিশ করে দিই। তারপরে তার বুকে তেল দিয়ে সুন্দর করে ম্যাসাজ করে দিলাম, মালিশ করে দিলাম। তখন বলে যে আর একটু চাপো, এদিকে ওদিকে সব দিকে একটু সুন্দর করে মেসাজ করে দাও, আমার খুব ভালো লাগতেছে। আর তোমার মতো বৌমা আমার যদি নিয়মিত এরকম সেবা করতো, তাহলে তো একটু দ্রুতই আমি সুস্থ হয়ে যেতাম। তাই বললাম যে আমি তো অবশ্যই আপনার সেবা করার জন্য আছি, কারণ আপনার ছেলে মাঝে মধ্যে ফোন করে বলে
যে আমার আব্বার সেবা যত্নটা তুমি কেমন করতেছো, ঠিকঠাক মতো করতেছো তো? আমি বললাম যে হ্যাঁ, আমি তো তোমার বাপের সেবা যত্ন ঠিকই করতেছি। তো বলে যে হ্যাঁ, তাই যেন হয়, আমার বাপের সেবা যেন কমতি না হয়। তো তার ছেলে এদিকে আমাকে খুব করে বলে, আমি তো এই জন্য আরো বেশি বেশি করে তার সেবা যত্ন করতেছি। তো তার সেবা করতে করতে তার যখন আরামায়েশ হয়, এখন ওইটা দেখি মানে দাঁড়া যায়। তা আমি বললাম যে আব্বা এইরকম কেন, এখানে কি? তো বলে যে বৌমা, ওটা দেখে তুমি ভয় পেও না, ওটা কিছু না। তুমি আমার দুই পায়ে যাতে আমি পূর্বের মতো হাঁটতে পারি, ঠিকঠাক মতো হাঁটাচলা করতে পারি, তুমি একটু ভালো করে আমার সেবা করো, তাহলেই হবে। তা আমি যাই হোক তার পায়ের তলা আঙ্গুল টিপে দিতাম, মানে সুন্দর করে ম্যাসাজ করে দিতাম। তো এরকম কিছুদিন চলতে থাকলো। তো আমি আমার ওই শ্বশুরের রুমের পর্দার আড়াল থেকে মানে উঁকি মেরে দেখতাম যে শ্বশুর শুধু মোবাইলে কি যেন একটা ওইসব দেখে। তো ওই সমস্ত দেখে আমি আসলে বুঝতে পারলাম যে উনি মোবাইলে কি দেখে। তো তারপর চুপি চুপি তার পাশে মানে মাথা শিওরণে চুপ করে যায় দাঁড়িয়ে আছি। এখন দেখি যে ও বাবা, শ্বশুর আমার ওই সমস্ত দেখে, তাহলে তো তার মনের মধ্যে খুব রোমান্টিকতা। আর এই একটা বাড়ি, এই বাড়ির মধ্যে শুধু শ্বশুর আর আমিই থাকি, আর তো কেউ নেই, আমারও সন্তানাদি নেই। তাহলে শ্বশুর যখন মোবাইলে এই সমস্ত দেখে, তাহলে তো আমি যদি তার কাছে তার সেবা যত্ন করি, তার তার মন তো ঠিক নেই, তার সে তো কখন কি করে বসে, এটা আমার মনের মধ্যে উদয় হলো। তারপরে যা হয় কপালে, মানে আমি তার ঠিকঠাক মতো কাছে যেয়ে বসে, আমি নিচে বসে তার হাত পা টিপাটিপি করতে লাগলে সে আমাকে বলতো তুমি খাটের উপর উঠে আমার পাশে বসো, না আমার বুকে মালিশ করে দাও, সুন্দর করে এটা করো ওটা করো, না নানটা করতো। তা আমি যাই হোক এরকম করতে করতে একদিন বলতেছে যে দেখো, মানে আমার এখানে খুব প্রেশার লাগবে বুকের উপরে। তখন আমি বললাম যে কিভাবে, আমি হাত দিয়ে চাপাচাপি করতেছি, তাতে জন্য তার হয় না। তারপরে এখন দেখি যে মোবাইলে ওই সমস্ত ভিডিও চালায়, মানে তার পাশে আমাকে ওপেন করে রেখে দিয়েছে যেন আমি দেখতে পাই। সে মুখে কিছু বলে সাহস পাচ্ছিল না। তারপরে আমার চোখটা মোবাইলে যেতেই আমি আমার শাড়ির আঁচল দিয়ে আমার চোখটা ঢেকে ফেললাম, ঢেকে বলতেছি সিসি আব্বা, এই সমস্ত কি দেখছেন আপনি, আর এগুলো সরান তো। আর আমি যখন আপনার রুমে আসি আপনার সেবা যত্ন করতে, তখন আপনি এই সমস্ত কিছু দেখবেন না তো? আমি আপনার ছেলে বউ না? তো আপনি আমার সামনে এই সমস্ত দেখেন কেন? তখন আমার শ্বশুর বলে যে মারে, এই সমস্ত যদি আমি ভালো করে না দেখি তাহলে আমার রাতে ঘুমই আসে না। তখন আমি বললাম যে দেখেন আব্বা, এই 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 সমস্ত জিনিস দেখবেন ভালো কথা। তো আপনার তো কত দেখার সময় আছে, আমি যখন আপনার পাশে আপনার সেবা করতে আসি, আমি আপনার ছেলের বউ, তখন আপনার তো ভাবা উচিত যে এই সমস্ত যেন ছেলের বউ বুঝতে না পারে। আপনাকে আমাকে দেখাইতে চাইছেন? তো বলছে না রে মা, এই একই ফ্যামিলিতে বাস করি, একটু ফ্রি থাকলে কি হয়, এই সমস্ত দেখি তাই তোমাকে বললাম আর কি। তখন আমি বললাম যে না না, আচ্ছা ভালো কথা, দেখছেন দেখছেন, মোবাইলটা আপনি ওইদিকে উপর উল্টো করে রেখে দেন তো, আমার এই সমস্ত দেখতে ভালো লাগে না, মেজাজটা আমারও কেমন যেন হয়ে যায়। তখন বললে আমার শ্বশুর বলে মারে, কেমন হয় তোমার একটু বলো না, আমি শুনি। আমি বললাম যে আপনার যেমন লাগে আমার ওই রকমই লাগে, বুঝেন না? আপনার ছেলে থাকে কুমিল্লায়, আমি থাকি এখানে পড়ে। আর আমি আপনার জোয়ান বেনে ছেলের বউ, আমার কেমন হয় আপনি এটা বোঝেন না? আপনি বোঝাইতে হবে। তো আপনি যদি এরকমই করেন তাহলে আপনার একটা ব্যবস্থা করে দিই। তো আমার শ্বশুর তখন বলে যে না রে মা, আমার কোনো ব্যবস্থা করতে হবে না, তুমি তোমার মতো কাজ করো তো। আর আমি এই বয়সে ভাই পাবোই বা কোথায় যে আমি ব্যবস্থা করব? তখন আমি হেসে দিয়ে বললাম, যাব্বা, আপনি আশেপাশে একটু খুঁজে দেখলেই তো পারেন। তখন শ্বশুর বলতেছে যে আশেপাশে তো মানে এই চার দেওয়ালের মধ্যে তো তোমাকেই দেখি, আর তো কাউকে দেখিনি। তখন আমি বললাম যে তাহলে এতদিন এই সোজা কথাটা আপনি এই ঘুরে ফিরে পেঁচায় আজকে গেছেন, বুঝতে পারলেন কেন? তখন শ্বশুর বলে যে না রে মা, আমার আসলে এই সমস্ত কথা মুখ ফুটে বলতে লজ্জা পাই, আমি কি করে বলবো বলো, আর ভয়ও পাই, বোঝো না তুমি? তখন আমি বললাম যে আব্বা, আপনার ছেলে আপনাকে সেবা যত্ন করার জন্য আমাকে বারবার তাকিদ করে, আর আমি তো আপনাকে ঠিকই সেবা যত্ন করতেছি, কিন্তু আমি দেখি যে আমি সেবা করতে করতে মানে আপনার হাতে পায়ে সুন্দর করে ডাক্তার যেভাবে বলছে এভাবে মাসাজ করে দিতে দিতে এরপর যে আপনার ওইটাই এত সুন্দর হয়ে হয়ে থাকে, মানে আমি দেখে মানে অবাক হয়ে যাই। তো আর তখন খুব লজ্জা লাগে আমার। তখন শ্বশুর বলতেছে যে মানে আসলে তুমি তো বুঝতেই পারছো, আমার যখন শরীরের মধ্যে একটু আরাম লাগে তখন হচ্ছে এরকম হয়, তো কি করব বলো? আর আমার তো কোনো উপায়ও নেই যে সেটা হয়তো আমি করব।
আর আমি আশপাশেই বা কোথায় পাবো? তখন আমি বললাম যে এই সমস্ত বনিতে বাদ দিয়ে কি বলবেন বলেন, যা বলবেন আমি তাতেই রাজি। তবু আপনার সেবাই আমাকে করতে হবে, কারণ আপনার ছেলে আমাকে বলছে এখানে স্বামীর আদেশ আছে, তাই আমি আর না করতে পারতেছি না। তখন শ্বশুর এই বলে মানে আমাকে আহ ধরছে, ধরে বলতেছে যে ঠিক আছে, সমস্যা, আজকের পর থেকে তাহলে আমিই তোমার সেবা করবো। তারপরে অত পারি মানুষ মানে চড়ে বসলো, যাই হোক করলো। তো তারপরের থেকে যেন সে সুস্থ। ও বাবা, বিকাল বেলার থেকে দেখি সে সুন্দরভাবে দু পায়ের উপর ভর করে হাঁটাচলা করতে পারতেছে। তাকে যেন আর ডাক্তারের কাছে নিতেই হবে না, সে একদম সুস্থ হয়ে গেল। আর আমাকে বলে যে কোনো সমস্যা নেই, তুমি এতদিন তো তেল মালিশ করে সুন্দর করে আমার দু পা শক্তি ফেরাই দিছো, সুন্দরভাবে আমি হাঁটতে চলতে পারতেছি, তো আমার মনোবলটাও তোমাকে ফিরে আনতে হবে। আমি তো বুঝতেই পারলাম যে তোমার কি করতে হবে। তো তারপরে যাই হোক, তাকে আমি, যাই হোক, সে মোবাইল ওই সমস্ত দেখতে, তো ওটা দেখার থেকে বাদ দিয়ে সে নিজে নিজেই মানে বাস্তবে জিনিসটা আমার সঙ্গে চালাইতে লাগলো, এবং সে সুস্থও হয়ে গেল। তো তার ছেলেকে আমি বললাম যে দেখো, তোমার বাপকে এমন সেবা যত্ন করছি যে তোমার বাপ একদম এখন সোজা হয়ে হাঁটাচলা করতে পারতেছে, উপর আল্লাহ তাকে সুস্থ করে ফেলছে, বুঝতে পারছো? তখন আমার হাজবেন্ড আমাকে বলেছে, হ্যাঁ আমি জানি যে তুমি আমার বাবাকে, তুমিই পারবে একমাত্র তোমার ওই সুন্দর নরম হাতের ছোঁয়া দিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তুলতে। তো আমিও খুশি হলাম, আমার হাজবেন্ডও খুশি, এদিকে আমার শ্বশুরও খুশি, কারণ তার সব কিছুই সে পূরণ করতে পারলো আমাকে দিয়ে। আর দিনের পর দিনই এটা চলতে লাগলো। তো বন্ধুরা, আমাদের গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আর এর পর্বে যদি আর একটা এরকম গল্প চান আপনারা, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। হ্যালো শিয়াব। হ্যাঁ, শাশুড়ি আম্মা, কি খবর? কি খবর মানে? কোনো খবর টবর নেই। তুমি যা করে গেছো, হ্যাঁ, তার মানছে করে না। শোনো, এই তোমার সঙ্গে আমার বাড়িতে যা হয়েছে হয়েছে, এটা আসলে তোমার শ্বশুর একটু বুঝে ফেলছে, আমার সঙ্গে কেমন যেন করতেছে। কেন, শ্বশুর কি করতেছে? কি হয়েছে? আপনি কি এসব বলতেছেন? আর শোনেন, আমি আপনার ওখানে যাব না তো কোথায় যাব? আপনার মেয়ে এরকম বাসায় আমাকে সে জীবনের সুখী করতে কোনো কিছুতে সুখী করতে পারতেছে না। আরে বাবা, সে সুখী করতে পারুক আর না পারুক, সেইটা বড় কথা না। কিছুদিন তুমি অফ থাকো না, আমি তোমার যেটা বলি সেটা একটু শোনো। কিছুদিন তুমি আসার দরকার নেই। এদিকে আমি ঠিকঠাক করে ফেলে দিই ফ্যামিলির কাছে, তোমাকে একটু ভালো বানিয়ে দিই। ওরা তোমাকে একটু কেমন যেন সন্দেহ করতেছে, বুঝতে পারছো? বুঝো না কে? একটা দিন বাঁচলে হাজারটা দিন বাঁচা যায়। আরে বাবা, আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, আমার ভাল লাগে না জানো। কিন্তু ওই যে তোমার শ্বশুর এত আমাকে বারবার কষ্ট করতেছে, যে জামাই এসে আমার বাড়িতে আগে তো কখনই এতদিন থাকেনি, এখন আসলেই 4 দিন 5 দিন না থেকে যায় না। রহস্যটা কি? আমরা বাড়িতে থাকি না, ও এসে বাড়িতেই থাকে, কি তোমার সঙ্গে কিসের এত সম্পর্ক? আসলে এই প্রশ্নটার উত্তর তাদের আমি যতই বোঝাইতে চাই, তারা বোঝার চেষ্টাও করতেছে না, আমাকে ভুল বুঝতেছে, বুঝতে পারছো? এই জন্য আপাতত কিছুদিন আইসো না তুমি আমার বাড়িতে। আর শোনো, মেয়েকে তুমি বলে খুঁজো, মানে বলে কয়ে যে কয়টা দিন যেভাবেই হোক একটু চলো। তারপরে আমি তো আসি রে বাবা, তুমি চিন্তা করো কেন? আমার রুগা মেয়ে তোমার কাছে দিছি, তুমি যেভাবে হোক তাকে চালিয়ে নাও। বাদ বাকিটা তো আমিই আছি, শুধু কয়েকটা দিন না আসলেই হবে। আমি আমার বাড়িটা আগের মতো পরিস্থিতি ঠিক করে নিই, তারপরে আবার হবে। বোঝে না এটা? পাগল ছেলে, একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে আসলে কোনো কিছুতে সুফল আসে না, বুঝতে পারছো? শাশুড়ি আম্মা, তা কি হয়? আপনি যেটা বলছেন এইভাবে তো আসলে আমি এইভাবে চুপ করে থাকতে পারবো না। একটা ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে হয় আপনি আমার বাড়িতে আসেন, না হলে আমি আপনার বাড়িতে রাতের অন্ধকারে যাই। তাছাড়া তো এইভাবে আমি কিভাবে থাকবো? আর আপনি আপনার মেয়ের কথা বলছেন, তার দ্বারা মোটেও সম্ভব না আমাকে আসলে ঠিকঠাক মতো পরিচালনা করা, বুঝতে পারছেন? আমি আসলে আপনি না থাকলে তাকে কবে আপনি আমার বাড়ি থেকে তাড়াই দিতাম। শুধু আপনার কারণে সে আমার সংসারে দুটো ডাল ভাত খেয়ে যাচ্ছে। এখন কি করবেন তাই বলেন। এইভাবে আমি আপনার বাড়ি না যেয়ে থাকতে পারবো না। কোনো একটা ব্যবস্থা করতেই হবে আপনার। হে তো মহা জ্বালা দেখতেছি, তোমার তো আমি কিছু বুঝাইতে পারলাম না রে বাবা। আরে সোনা জান, আর পাখি এরকম করে না, শোনো, আমার লক্ষ্মী সোনা, আমার সোনা পাখি, একটু আদর করে তোমাকে বলতেছি, একটু ধৈর্য ধারণ করো। যেহেতু বিষয়টা তোমার শ্বশুর একটু বুঝেও ফেলছে। তাছাড়া ধরো, তোমার শ্বশুর আমার কাছে যখনই থাকতে চায় বা আমাকে ওই সমস্ত ইয়ে করে, আসলে সে একটু বুঝতে পারে যে আমি কোথাও কোনো একটা কিছু করছি। এইটা বোঝার পরে তো সে, তার চোখে আমি সন্দেহ চোখে পড়ে গেছি, বা সে আমাকে বারবার এইভাবে মানে এক এক কথা দিয়ে থ্রেট করতেছে। এই জন্য তো তোমাকে বলতেছি কিছুটা দিন একটু গ্যাপ দাও, তারপরে দেখতেছি।
আপাতত কি মানুষ একটু সময় ধৈর্য ধরে না? বউ ছাড়া মানুষ থাকে না। তুমি মনে করো যে আমি তোমার সেটা, তুমি আমার কাছ থেকে একটু দূরে রয়েছো। আপাতত দুই একটা বার মেয়ের সঙ্গে চলো না এইভাবে। তারপরে তো আমি আছি, আরে বাবা আমি দেখবো নে। আর এই রাতের অন্ধকারে আসার কথা বলছো, শোনো, ওই বাড়ির পেছনে কলার বাগান ছাড়া আর আমার জায়গা নেই। ওইখানে আসে ওই ভয়ে ভয়ে তোমার টেনশনে এই সমস্ত করলে হবে না তোমার? বলো, শান্তি হয় ওইরকম? শোনেন শাশুড়ি আম্মা, ওই শান্তি না হলেও আমি মনে করি ওইটাই আমার কাছে বড়। বেশি সময় তো আর লাগে না, কারণ ওই নিম আসছে কানামাই ভালো। আমি ওই সমস্ত কোনো কিছু বুঝতেই চাচ্ছি না, আমি এইভাবে তোমার ছাড়া থাকতে পারবো না জান। এ বেটা এই, এত করে বলছি যখন তখন শুনছিস না? আমার কথা তোর পছন্দ হচ্ছে না না? আয়, তুই আয়, তোরে আমি না খেয়ে মুখে দেবো, আয়। কি একটা কথা, যে আমার সাথে থাকতে পারবো না? আমার এতটাই ভালোবাসিস তুই? এতই তোর ভালো লাগে? হ্যাঁ, তাহলে মেরে নিয়ে তুই চলে আয় আমার বাড়িতে। সেও ছিল তুই যাহাই করিস নেক, তোরে আর কি করবো। এত করে বুঝাচ্ছি ময়না পাখির মতো করে, এত ঠান্ডা মাথায় আদর করে বোঝালাম, কিছুতেই তুমি বুঝতেছো না না? হ্যাঁ, আর তোমার শ্বশুরের হাতে যখন পড়ে যাবে তখন তোমার কি হবে একটাবার ভেবে দেখেছো? শ্বশুর? আরে ও তো নামের শ্বশুর। ও তোমার কি করতে পারছে এতদিনে তুমি বলো? কি করতে পারছে? তুমি না ওর সম্পর্কে আমার কাছে কত কিছু বলো, যে ও দিয়ে হয় না, ও দিনপথ চলে না, কি কামাই রুজি করে, কিভাবে চলে, আর তোমার সঙ্গে নাকি তার অ্যাডজাস্টই হয় না, সংসার জীবনে তুমি দাম্পত্য জীবনে সুখী হতে পারোনি, নানান কথা আমাকে শোনাও। আবার এখন ওই কথা বলতেছো। আমার তো একটা ব্যবস্থা করাই লাগবে, আমি যে আসলে অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার তোমার সাথে এইভাবে দিনের পর দিন চলতে চলতে। আমি ওই সমস্ত কোনো কিছু বুঝতেইছি না, কি করব আমি জানি না এইসব। তারই আমি কি বুঝাচ্ছি? এ বাবা এই, ঠিক কিছু বুঝিস না কেন রে? বুঝি না মানে? সবই তো আমি বুঝি, কিন্তু আমার মাথায় তো কাজ করে না। শোনো, ওই তোমার মেয়ের নিয়ে কতদিন আর আমি এই সমস্যায় ভুগবো? আর তুমি কতদিন এইভাবে এই লুকায় লুকায় আমার হেল্প করে যাবা? তুমি বলো, এটা কি জীবন বলে? আমার একটা কোনো কিছু ব্যবস্থা না করলে আর আসলে হবে না। কি যে করি এখন, তুমি আমাকে বুদ্ধি দাও তো। এভাবে তুমি কত কাল কত দিন আমার সেবা যত্ন করবা বলো তো? আরে বাবা, তুমি একটু ধৈর্য ধারণ করো। ধৈর্য হারা হয় না তো। আরে আমি তো আছি। আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? আমি দেখো না, আমার একটাই মেয়ে তোমার হাতে তুলে দিছি। আর এই যে আমি তোমার শাশুড়ি, আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? আমার কতটা জীবন সামনে, কতটা দিন এখনো যদি আল্লাপাক বাঁচায় রাখে পড়ে রইল। আমি যত সময় পারি, যেভাবে পারি, তোমার সেবা যত্ন করেই যাব। সে যেভাবে পারি, দায়িত্বটা আমার উপর তুমি ছেড়ে দাও। একদম হতাশ হয়ে না তো। হতাশ না হয়ে কি আর পারি? আসলে জীবনটা তো আর একদিনের না। কতটা দিন এই ভোগান্তি আছে আল্লাহই জানে। হ্যাঁ, আল্লাহ জানে মানে? আমি কি তোমার জন্য কম চেষ্টা করেছি আর কম কিছু দিয়েছি? তুমি আমাকে যেভাবে যা করে যাচ্ছ এতদিন ধরে, কোন শাশুড়ি জামার জন্য এতখানি করে? তুমি বলো। আরে, তোমার ভালোর জন্য আমি তো সবই করে যাচ্ছি, শুধু তোমারই ভালো হচ্ছে তা তো না। আরে বাবা, আমারও তো ভালো, আমিও তো খুশি হই। তোমাকে পাওয়ার পর থেকে আমার জীবনটাই একদম বদলে গেছে। আমি মহা খুশিতে জীবন যাপন করতেছি রে বাবা। তুমি বুঝো না কেন? আমি তো তোমাকে একদম ছাড়তে চাচ্ছি না। মেয়ে আমার যেমন তেমন, আরে আমি তো তোমার সব। এটা বোঝো না তুমি? কেন যে আসলে বিধাতা সর্বপ্রথম তোমার সাথে আমার লিখনটা লাগলো না? যদি তোমার সাথে আমার সর্বপ্রথম দেখা হতো, তাহলে আমার জীবনে এতটা মহাসুখী আর কেউ হতে পারতো না। তোমাকে পাওয়ার পর থেকে যে আমি কতটা খুশি, কোনো দিন তোমার শ্বশুর আমাকে এভাবে খুশি করতে পারেনি, এভাবে এতটা শান্তি দিতে পারেনি জানো। এই জন্যই তো তোমাকে আসলে মেয়ের দায় দিয়ে আমি ধরে রাখছি। মূলত তো আমারও লাগবে তোমাকে, বুঝতে পারছো? এটা তো তুমি বুঝতেইছো না। তুমি এতটা ধৈর্য হারা হচ্ছে কেন? আর খুব যদি প্রয়োজন হয়, যদি আমার ছেড়ে তুমি থাকতে নাই পারো, তাহলে তুমি আজকে এই যে পিছনে তোমার ছোট কাকার যে কলার বাগান আছে, লিচুর বাগান আছে, এখানে এসে আমার একটু ফোন দিও। 10টার পরে এসো। আমি একটা জলক বের হয়ে আসবো না। তারপরে তুমি ওখান থেকে আমার সাথে সাক্ষাৎ করে আবার চলে যাবা। বাস হয়ে গেল। মশার কামড় খেতে আসবা তো আসো। ওই মশার কামড় আর ওই তোমার শ্বশুর শাশুড়ি তোমার আর একজনের চিন্তায় টেনশনে কতটা ভালো লাগে দেখবো না। আমি আসলে এইভাবে তো তোমার সাথে সাক্ষাৎ করতে চাইনি, তুমি জামাই মানুষ। তোমারে আমি ঘরে খাটেই শোয়াতে চাইছিলাম, কিন্তু তুমি তো তা থাকবে না। তুমি ঘুমাবে মাঠে। বুঝতে পারিনি আমি? মাঠেই যদি তোমার সুখ হয়, শান্তি হয়, ঠিক আছে তাই আসো। আমারও হবে না, আসো। শোনো জান, তুমি এইভাবে বলছো কেন? সত্যি আসলে তুমি আমাকে যেভাবে এতদিন ধরে আমার সঙ্গে আদর আপ্যায়ন করে চলছো, বা আমি তোমার সঙ্গে চলাফেরা করে যে সমস্ত সুখ পাই, বা এই যে শান্তি লাগে আমার, তোমার মায়াবী মুখখানা দেখলেই আমার ভাল লাগে। এক নজর না দেখে আমি থাকতেই পারি না। কেন যে তোমার মেয়ের প্রতি এতটা মায়া আমার আসলো না? আসলে ও পারলো না আমাকে আমার মন জয় করে চলতে, বুঝতে পারছো? এই জন্য সারাক্ষণ তোমাকেই দেখতে ইচ্ছে করে, সেটা মাঠে হোক না ঘাটে হোক, যেখানে হোক। তোমাকে এক নজর আমার না দেখলে ভালোই লাগে না।
যদি তোমার মেয়ে আমার কোল ভরা হতো তাও এক কথা হতো। কই পাইছো এরকম মেয়ে? একটু জানা চেঙ্গুস খান। হ্যাঁ? আরে বাবা এইরকম করে বলো না তো। আমার লজ্জা লাগে। আরে তোমার শ্বশুর চেঙ্গুস খান, তার পেটে আবার কি হবে, এরকমই হয়েছে। বুঝো না এটা তুমি? আমার মতো হলে তো হতোই। দেখো না আমি পাহাড়ের মতো একটা হাতি, হ্যাঁ, আর তোমার শ্বশুর কি? আমার কাঁধ অব্দি একটা চেঙ্গুস খান। এখন বাবা মা দিছিল বাবারে সেই সময়, এরকম অবহেলা করো না। শোনো, তুমি যেরকম উঁচু লম্বা, আমিও তো তোমার সঙ্গে যাই, বুঝতে পারছো? আমার মেয়ে আসলে তোমার সঙ্গে যায় না, কিন্তু তোমাকে এরকম সুপাত্র দেখে হন মেয়েটা তোমার কাছে দিছি। বোঝো না কে মেয়ে, অন্য মেয়ের সুখ বোঝে না কিটা। এই জন্যই তো তোমাকে আসলে মেয়েকে দিছি, কিন্তু তুমি যে মেয়েকে নিয়ে সুখী হতে পারবে না এটা আমিও জানি। আর এই জন্যই তো, যেহেতু আমিও তোমার শ্বশুরকে নিয়েও জীবনে আসলে এতটা খুশি না যতটা খুশি তোমার সঙ্গে চলাফেরা করে, বুঝতে পারছো? আরে তুমি যেভাবে অত সময় ধরে এইভাবে আমার সঙ্গে চলাফেরা করো বা এই সময় দাও, যেভাবে করো, একটা দিন যেদিন তুমি থেকে যাও না, 2টা দিন 3টা দিন আমি দারুণ ভাবে খুবই অসুস্থ বোধ করি, জানো? আমার যে কি হয় এটা তো তোমাকে বুঝাইতে পারিনি। এই জন্য তো তোমাকে আমার এতটা ভালো লাগে রে বাবা। জান আমার, এরকম করে না, মেয়েকে ভুল বুঝো না। আমি যতদিন পাসি অতদিন তোমাকে এইভাবে সেবা যত্ন করে যাব। এটা আমার শাশুড়ির দায়িত্ব, বুঝতে পারছো? শোনো, তুমি যদি খুব বাড়িতে না মন থেকে না চাও, তাহলে এবার সত্যি আমি তোমাকে ঠাট্টা করে বলছি না, তুমি পিছনে, বাড়ির পিছনে ওখানে এসো, কলার বাগানে হোক আর ওই যে লিচু বাগানে হোক, তোমার ছোট কাকার ওখানে এসে সাক্ষাৎ করো। খুব শর্ট টাইমে ওখান থেকে আবার চলে যাবো দুজন দুদিকে, হ্যাঁ, কেউ যেন না বোঝে। এই পিছনে জোর দিয়ে ঢোকে কিন্তু, সামনে দিয়ে এসো না, বা তোমার শ্বশুর তোমাকে দেখে ফেলবে বা তোমার এরা আত্মীয় স্বজন দেখে ফেলবে, তখন আবার বলবে যে জামাই কেন এত রাত্রে এইভাবে আসলো আর গেল। কারোর প্রশ্নের সম্মুখীন আর আমাকে করো না। তারপরে বাড়িতে একটা পরিস্থিতি তৈরি করে ফেলি, তখন তোমাকে আর কেউ কিছু মনেও করবে না। তখন তুমি আবার পূর্বের মতো ঠিক কন্টিনিউ এভাবে চলে আসবা, বুঝতে পারছো? আরে বাবা, তোমাকে না পেলে তো আমারও ভালো লাগে না, বোঝো না কেন এটা? আমি তো তোমাকে একদম মন থেকে চাই রে বাবা, বোঝো না এটা? হুম, সবই তো বুঝি, কিন্তু আমি একটা চিন্তা ভাবনা করে দেখতেছি যে আমার কাজের সাইডের ওই পাশে যদি একটা বাসা নেই, সেখানে তুমি বেড়াইতে আসতে পারবে না? এসে 2-4 দিন থাকবে, হয়তো সুযোগ হবে তখন একটু ভালো। হ্যাঁ, তা নাই বুঝলাম, কিন্তু কর মেয়ে কোথায় থাকবে? ওর কথা বাদ দাও, ও বাড়িতেই থাকবে। ও মাঝে মধ্যে আমার কাছে গেল গেল, না গেলে না গেলে আমি একাই রান্না বান্না করে খাবো। আর তুমি মাঝে মধ্যে আমাকে দেখার উছিলা করে যাবে। মানুষ শাশুড়ি জামাইকে দেখতে যায় না? এ কথাটা অবশ্যই মন্দ না, ভালো ডিসিশন। তো নাও একটা বাসা নিয়ে ফেলো, যেহেতু বাড়িতে সবাই মাইন্ড করে বসছে। আবার তোমার ওখানেও যাই থাকলে মেয়ের সামনে তো আর এই সমস্ত সম্ভব না। আর তুমি যদি বাসা নিয়ে থাকো, তোমার অসুস্থতার কথা শুনেও হয়তো আমি বাড়িতে বলে যাই তোমার কাছে 2-4 দিন থেকে আসতে পারি, তাহলে তো আরো ভালো হতো রে বাবা। বাসা নাও একটা, নেওয়ার বাসা নেওয়ার পরিস্থিতি থাকলে খুব দ্রুত একটা বাসা নিয়ে ফেলো। তারপরে দেখো নে, তোমার জন্য এটা ভালো হবে না, বুঝতে পারছো? হয় দেখি, কয়েকটা দিন যাক, এভাবেই চলি। তারপরে ওখানে একটা বাসা নিয়ে প্রয়োজনে তোমার ওখান থেকে 2-4 দিনের জন্য হলো নিয়ে আসবো। কেউ কিছু মনে করবে না। শাশুড়ি কি জামাইকে দেখতে আসে না, থাকে না তার কাছে? মনে করার কি আছে এগুলা? আর তোমাকে আসলে নিয়মিত আমাকে পাইতে হলে পারে এই সমস্ত ব্যবস্থা না করলে হবেও না, তো বুঝতে পারছো? আরে বাবা, আর একটা খবর আছে, সেটা তোমাকে আমি বলতেছি না। আমি যে তোমার কাছ থেকে সময় চাইছি কেন, এটা আমি এখন তোমাকে বলি। তোমার শ্বশুর তো হচ্ছে যে সার কোম্পানিতে চাকরি করে, হ্যাঁ। তুই যে নওপাড়া যদি ট্রান্সফার হয়, তাহলে কিন্তু তোমার শ্বশুরা যখন তখন বাড়িতে আসতে পারবে না, ওখানে থাকা লাগবে, 1 মাস বাদে বাদে বাড়িতে আসবে। তখন তুমি নিয়মিত আমাদের বাড়িতে আসলে, এই জন্যই তো সময় চাইছি। তোমাকে তো এই কথা আমি ইতিপূর্বে বলতেইছি না, তুমিই তো বুঝতেছ না, তোমার ধৈর্যই কুলায় না। তুমি আজকেই আমাকে না পাইলে হয়ে যাবা, ও হয়ে যাবা, না দেখলে থাকতে পারতেছ না। ওই জন্য বলতেছি যে তা আজকেই আসো, এভাবে আসো। তাছাড়া কি বলবো বলো? তুমি একটু ধৈর্য ধারণ করো, ওই বাসাও নিতে হবে না, কোথাও যাওয়া লাগবে না। তোমার শ্বশুর শুধু এই নপাড়া ট্রান্সফার হলেই, তাই তো তোমার আর আমার মহা খুশি। সুন্দর দিন সামনে অপেক্ষা করতেছে। এই পর্যন্ত একটু ধৈর্য ধারণ করো। আর ততক্ষণে মেয়েকে নিয়ে যেভাবে পারো চলো। আরে বাবা, আমি তো আছি। আমি তোমাকে দিয়ে খুশি, তুমি আমাকে পেয়ে খুশি, বোঝো না এটা? তা ঠিক আছে। ও, তাই নাকি? এই কথা তাহলে তো ভালোই হবে না। তো শোনেন আম্মা, ওই আপনার মেয়ে আমার কাছে একটু আগায় আসতেছে। আমি বাড়িতে এক সাইডে দাঁড়িয়েছিলাম, তো তো রাখতেছি, ও আবার বুঝে ফেলবে না, পরে আবার ফোন দিয়ে কথা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখো। আর যদি আসতে চাও তুমি চলে আসো। হুম, দেখি পরে জানিয়ে দেবো না। তো ওকে, বাই।
তো বন্ধুরা, আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন দেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। হ্যালো আলম, তুই কোথায় রে? কেন মা? আমি তো মাত্রই একটু শহরে আসছি, কি হয়েছে? কি হয়েছে মানে? তুই বাসায় কি করে গেছিস? হ্যাঁ, নেকা সরছিস? আজ তুই বাড়িতে আয়, তোরে ভাত খাইয়ে দিব না, বুঝতে পারছিস? কেন মা, কি হয়েছে? তুমি এই সমস্ত কি কথা বলো, আমি তো কিছু বুঝতেছি না। ও, আমি নেকা সাজতেছি না? তুই কিছুই বুঝছিস না? হ্যাঁ, তুই কি করে গেছিস দীপালি রে? হ্যাঁ, দীপালি অসুস্থ হয়ে রয়েছে, ওর জন্য ডাক্তার নিয়ে আয়। ও দারুণ অসুস্থ। আর তোর সাথে দীপালি কি হয়েছে রে? আর তুই কেন এটা করলি বল আগে, আমাকে উত্তর দে, কেন এটা করলি তুই? ও, এই কথা। মা শোনো, আমার নিজের ইচ্ছাই হয়েছে নাকি? ওই তো আমারে বলছে। আবার দুলাভাই নাকি বাড়িতে নেই, কোথায় জেলখানা না কোথায় আটকে আছে। ও আমারে বলতেছে যে অনেকদিন আমি এটাই বিয়ে হয় না ওটা হয় না, তাই বলে আমারে বলছে, আমি করছি। কি হয়েছেটা কি? ও, তাই নাকি? তো বললো আর তুই করলি? হ্যাঁ, তুই একটাবারও ভাবলি না যে ও তোর ছোট দিদি না, ও তোর বোন না? তুই ওর সাথে তুই এটা করে চলে গেলি। ও তো বলতেই পারে, তো তোর এটা করা লাগবে কেন? আর আমারই চোখে পড়ে না? তোর বাবাও তো নেই, তোর বাবা তো আছে 8-10 বছর বিদেশ হয়ে আছে। তা আমার দিকে তুই নজর দিস নাকি? বোন কইলে আর বোনের কথা ইয়ে করলে। আমার সাথে তোর মন চায় না, আমার কথা তো তুই শুনিস না। তুই বাড়িতে আয়, তোর বাড়ির থাকার নেবো না আজকে। তোমরা তো দেখছি আমার পাগল বানিয়ে ছাড়লে। আমি কার কথা শুনবো? আমি তো কারোর কথার অবাধ্য হইনি। তুমি কি নিজ থেকে আমারে কোনোদিন বলছো এই কথা বলতেছো? ও আমারে খুব রিকোয়েস্ট করলো, আমি এখন নিজে ভাই হিসাবে তোর কথা না রেখে আর পারলাম না। তো একটু বেশি হয়ে গেছে তাই অসুস্থ, ও ডাক্তার দেখো ঠিক হয়ে যাবি না। শোনো, আজকের পরে তুমি নিষেধ করছো ওর কথা আর আমি শুনবো না, কিন্তু তোমার কথা কি শোনা লাগবে? তুমি আমার এসব কি বলো? আমি তোকে যা বলি তোর তাই শুনতে হবে। যদি শুনিস, এ বাড়িতে তোর জায়গা আছে, না হলে তোর যেদিক চোখ যায় তুই চলে যা। তোর মতো ছেলে আমার দরকার নেই। বোন এক আইসে, এই 3 মাস পরে আইসে এক কথা বলছে, আর বোনের কথায় তুমি একদম ভিজে গেছো। বোনের প্রতি তোমার মায়া উতলে উঠছে না? আর বোনের তুমি সেবা যত্ন করা শুরু করে দিছো। আর এতই পারদর্শী হয়ে গেছো, তে আমার সাথে তুমি বিয়ে ভাবে ইয়ে করো না কেন? হ্যাঁ, তোমার বাবা তো বাড়িতে নেই, তুমিও তো একবার মুখ ফুসকে বলতে পারো। পারো না বলতে? নাকি আমার নিজে মুখে বলতে হবে? তুমি বোঝো না আমি কি বলতে চাচ্ছি? শোনো মা, আমি তোমার ছেলে। আমি কোন লজ্জায় তোমার কোন ধরনের প্রশ্ন করব? তোমার ব্যক্তিগত প্রশ্ন কি আমি করতে পারি? আমি খাই দাই সংসারে লেখাপড়া করি, এই তো আমার কাজ। আমি তো তোমাদের কাছে কোনো অপরাধ অন্যায় করিনি। আমার ছোট বোনটা এসে আমার কাছে ভেঙে পড়লো, আমার কাছে তার স্বামীর দুঃখ প্রকাশ করলো। সে ক্ষোভ করে কান্নাকাটি করে নানান কথা বলল। সে নাকি অনেক কষ্টের মধ্যে আছে, তার স্বামী অনেকদিন সে জেলে আটকে আছে বা কাছে থাকে না, তার এই সমস্ত অনেক সমস্যা। তাকে একটু উপকার না হয় করছি, এতে একটু বেশি হইতে, তাই তুমি জানছো, বুঝতে পারছো। কিন্তু তুমি এইভাবে বলছো, আমি তো কখনো এটা ভাবতেও পারিনি। কেন এটা বলছো কেন? তার মানে তোমাকেও সময় দিতে হবে, তোমার কথা মতোই চলতে হবে, তাছাড়া বাড়িতে আমার ভাত হবে না। না, এই কথা ছাড়া তোর বাড়িতে জায়গা হবে না। আমার কথা তো শুনে চলতে হবে আজকের পর থেকে। আমি বুঝে গেছি তোর মধ্যে যে কি আছে, এটা আমি খুব ক্লিয়ার বুঝে গেছি। আমি ভাবতেও পারিনি যে তুই তোর বাবার মধ্যে এতটা পারদর্শী হয়ে গেছিস, এতটা বড় হয়ে গেছিস। কোন ফাঁকে যে এত বড় হয়েছিস, আজকে এই ঘটনা না ঘটলে তো আমি জানতামই না রে। হ্যাঁ, এতটাই শিয়ানা হয়ে গেছিস না? মানে পড়াশোনার ফাঁকে ফাঁকে এত কিছু। আর আমি তোর মা হয়ে এই দিনের পর দিন এইভাবে এত কষ্টে আছি, এত যন্ত্রণার মধ্যে আছি। তোদের কত কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছি, কত কষ্ট করে টাকা পয়সা ইয়ে করে তোর বাবা ওইদিকে পাঠায়, আর আমি তোদের খাইয়ে খাই এত বড় করে সালের মতো বড় করে তুলছি। আর তোরা মাকে এই প্রতিদান দিচ্ছিস? মায়ের একটু খেয়াল খুশি রাখিস না? মাকে তোদের একটু চোখে পড়ে না? মায়ের কষ্টটা কি তোরা একটু বুঝিস না? হ্যাঁ, তুই তো একটু বুঝতে পারিস আমার কষ্টটা, আমার কাছে থাকিস। আমি কি হালে আসি না আসি, নাকি আমি একদম ঝুলঝুলো থমথমে বুড়ি হয়ে গেছি রে, যে তোরে ভালো লাগে না? হ্যাঁ, আমি এই কথা বলবো না? তোর বোনের উপকার করলি, বোনের কথায় ভিজে গেলি, আমি যদি তোর কাছে এই ধরনের প্রস্তাব করি, তাহলে কি হবে? তুই কি না বলবি বল? হ্যাঁ বলবি? যদি হার জায়গায় যদি না বলিস, তাহলে আমি ওই যে যেটা বলছি, আমার পাতিলের ভাত তোর পেটে যাবে না। তুই যেদিক মন চায় সেদিক চলে যাবি। আর যদি আমার কথায় রাজি থাকিস, তাহলে রাজার হালে এই সংসারে খাবি দাবি লেখাপড়া করবি। আর আমি যাতে তোর বাবার কষ্টটা ভুলে থাকতে পারি, সেভাবে মাকে ভালোবাসতে পারিস না, মাকে সেবা যত্ন একটু করতে পারিস না, সব কথা তো ওদের শিখিয়ে দিতে হয়। তোর তো বড় হয়ে গেছিস, বোনের কষ্টটা টপ করে বুঝে ফেললি, আর আমার বেলায় নেকা সাজছিস না?
খুব শিয়ানা হয়ে গেছিস। বাড়িতে আয়, তোর সাথে আমার অনেক কথা আছে, বোঝাপড়া আছে। আর এই ধরনের কথা তোর সাথে বলছি, এটাই সে আবার তোর ছোট দিদিমণি আমার কিছু বুঝাস না, বলিস না। ওর যা হয়েছে হয়েছে, ওইটা আমি আমার উপর ছেড়ে দে, আমি দেখছি, আমিও সামনে নেবো। কিন্তু আমার কথায় তো রাজি হতে হবে। আর ওর সাথে তোর এটা না হলে তো আমি জানতামই না। এখন তো আমি মনে মনে যেটা খুঁজতেছি সেটা পেয়ে গেছি রে। আমার তো খুব ভালো লাগতেছে। এই জন্য বলতেছি আমার কথা মতো চলবে। তুই শহরে কি কাজ, এত কাজ সেরে দ্রুত বাড়িতে আয়, আমার সাথে বসে আগে কথা বল। আর যদি আমার কথায় রাজি না হোস, তাহলে তুই বাড়িতে আসবি না, তোর যেদিক মন চায় চলে যাবি, তোর ফুপুর বাড়ি যাবি কি নানির বাড়ি যায়, দেখাবার থেকে লেখাপড়া করে গা। এদিকে আমি কষ্টে মরি, আমার ভাল লাগে না। আমি কোথায় যাই কি করে। ওই যে এর আগে তুই যে আমার ময়না পাখির মতো বোঝালে, তোর এই যে কামাল কাকার সাথে যে আমাদের যে ঘটনাটা হয়ে গেছিল, কিসের জন্য হয়েছিল? তোর বাবা তো সে বিদেশ গেছে, তার তো আসার কোনো খবরই নেই, আর 7-8 বছর হয়ে গেল। যে একটা মানুষ কতদিন আর এইভাবে থাকে। ওই তোর কামাল কাকাও আমাদের বললো, আর আমিও তার কথা একদম টপ করে হা করে ফেললাম, মানে আমার দরকার, আমি আর না বলে থাকতে পারলাম না। হ্যাঁ বললাম। আর ওইভাবেই 2-3 দিন ওইভাবে গোপনে গোপনেই হয়েছিল। তারপরে হঠাৎ করে ওই যে তোর বাহাদুর কাকারা সব জড়িয়ে মেরে কি একটা অবস্থা। দেখ বাড়ির লোকজন ধরেছিল, তাও বাঁচাবাস। আর তোরা আমারে দোষী করিস, দোষী কি সাধে হয় দেখ। আর তুই যদি আমাকে আমার কথা মতো না চলিস, তাহলে তোর ওই কামাল কাকা না, তোর আর এক কাকার সাথে হয়তো আমি এক জায়গায় পথে হাঁটবো। এটা মাথায় রাখিস কিন্তু। কি, কাজে আছিস তো? চুপ করে আছিস কেন, কথা বল। মা, তুমি যে আমারে আবার কি ভেজালে ফেলালে, কি বলো এসব? হ্যাঁ, আমি বুঝতে পারি তুমি কষ্টের মধ্যে ছিলে, কিন্তু আমি তোমার দোষী করছি, নিষেধ করছি অন্যায় করো না। কিন্তু তাই বলে তুমি আমাকে এটা বলছো। আচ্ছা ঠিক আছে, কিন্তু সেটা কি করে সম্ভব? তোমার মেয়ে কয়দিন থাকবে বাড়ি, থাকে তাই বলো। কার কথা বলছিস, তোর দিদির কথা? আরে তোর দিদি আসছে, ওর স্বামীটা জেলে গেছে, ও 2-4 দিন থাক, তারপর ও যাবে নে। এর মধ্যে থেকে মানে গায়ে বাছুরে মিল থাকলে ও আদা রাত্র দুধ দেয়, বুঝতে পারছিস? এই চিন্তা করিস না, আমি এটা দেখে নেব। তুই রাজি আছিস কিনা আগে সেইটা বল, আমার প্রশ্নের উত্তর দে। এদিক এদিক ওদিক কেটে কোথায় যাস তুই? সোজা সাপটা বুঝিস না? রাজি হ্যাঁ কি না, আগে এইটা বল। আচ্ছা মা, শোনো। এখন এই দিদিমণি যে কয়দিন থাকে, ও তো নাছর বান্ধব, ও তো আমারে ছাড়ে না। ও আমাকে ভীষণ ভালোবাসে, আমাদের নাকি খুব ভালো পাইছে, আমার আচার আচরণ, দাদা হিসাবে আমি ওর কাছে নাকি খুবই ভালো। তো ও এক কথা বললে তো আমি না করতে পারি না, তাই এইভাবে তোমাকেও সামলিয়ে নেব, ওকে সামলে নেব। আমার এক এক পক্ষে কি এটা কি সম্ভব বলো? আমি পড়াশোনা করি, আমার লেখাপড়ার একটা চাপ আছে, আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছি, এ ফাঁকে আমি তো কোনো অন্যায় করিনি, দোষ করিনি। আমার দোষটা কোথায় বলো তোমরা? কেন এভাবে বলছো? দিদিমণি একটা কথা বলছে, ওকে উপকার করছি, ও যদি আবারও বলে, হয়তো কোনো সময় সুযোগ পেলে আবারও করব। যেহেতু অনেক কষ্টের মধ্যে আছে, এটা তো আমার দেখতেই হবে। কিন্তু তুমিও যদি ওই একই সাথে ওর মতো এইরকম হও, তাহলে আমি কি করব, কোথায় যাবে বলো? এই জন্য ও যদি ও আগে তোমার বাড়ি থেকে যাক, যাওয়ার পরে তুমি যখন নিরিবিলি হবে তখন বিষয়টা আমি দেখবো। ও, তাই নাকি? ও যদি 1 মাস থাকে তাহলে কি হবে? এই 1 মাসে আমি এইভাবে করে থাকবো? আর তুই ওকে দিনের পর দিন এভাবে বিয়ে ওর কথা মতো চলবে, আর আমার কি হবে তাহলে? মা, তোমার কি হবে মানে? তোমরা এসব কি বলছো? আমি কি করবো, একলা মানুষ, আমি কোথায় যাব এটা বলো না কেন? এদিকে আমার পড়াশোনার খুব চাপে আছি, ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, কলেজে ঠিকঠাক মতো যেতে হয়। আবার বাড়িতে আসলে যদি তুমি এবং ওই দিদি যদি দুজনে একই রকম এই কথা বলো, আমি কোথায় যাব বলো? দিদি আগে বাসা থেকে যায়, একটু ধৈর্য ধারণ করো, আমি তোমার ছেলে, আমি তো বাড়ি থেকে কোথাও যাচ্ছি না, তোমার হাতের নাগালেই থাকবো, তখন না হয় দেখবো বিষয়টা। একটু ধৈর্য ধারণ করো। কি ধৈর্য? না, আমি ধৈর্য ধরতে পারবো না। কখন আমি ধৈর্য ধরতে পারবো না? আমি তোকে কি বলছি, প্রয়োজনে তোর দিদিমণিকে ফাঁকি দে। ওর সাথে তোর এত মাখামাখি করার দরকার নেই, ওর কথা তোর এত শোনারও দরকার নেই, ওটা আমি সামনে নেবো। আগে আমার কথা মতো তো চলতে হবে। সেটা যদি না পারিস, তাহলে কিন্তু হবে না। আমি আমার খুবই মানে তোকে আমি কি বুঝাবো, আমার একদম ভাল লাগছে না বিষয়টা, বুঝতে পারছিস? আমার কথা মতো চল, তোর লাভ হবে, লাভ হবে। এটা আমি বলে রাখলাম তোকে। এখন তো তুই বুঝতেছিস না। তোর যখন এই পরীক্ষার ফি, হাত খরচের টাকা, গাদা গাজা ওই যে হিসাবে আমার কাছ থেকে নিস না, এটা দেয়া কিন্তু বন্ধ করে দেব, একটু চিপিয়ে দেব। তখন বুঝবি যে মার কথা না শুনলে কি হয়। আমার কথা শোন, দেখিস তোরও ভালো লাগবে। আরে তোর দিদিমণিকে তো কি ভালো লাগছে, তার সাথে দেখিস ভালো লাগবে। শুধু আমার কথায় রাজি হয়ে যা। যদি রাজি থাকিস, তাহলে তোর অনেক কিছু হবে। তোকে আমি তো বলছি, তোর বাবাকে বলছি এটা বাইক কিনে দেওয়ার কথা। সুন্দর একটা ইয়ামা বাইক কিনে দেবো তোকে, বুঝতে পারছিস? তুই যদি আমার কথা মতো চলিস। শোন রে বাবা, তোকে এতক্ষণ ধরে এত কথা বলে যাচ্ছি, বিশ্বাস কর, আমার একদম ভাল লাগে না। আমি এখনো গোপনে গোপনে তোর এই কাকাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আমি চাচ্ছি না
যে আর কখনো এ ধরনের কোথাও যাই। তুই আমার সংসারে আসিস, তোর মতো ছেলে থাকতে আজকে তোর দিদিমণির সাথে যেটা হয়েছে, এটা আমি না জানতে পারলে তো কখনোই আমি তোকে বলতাম না। আমি যেহেতু জেনেই গেছি, আর তুই যেহেতু এখন বড় হয়ে গেছিস, আমি বুঝতে পারি। তো তোর কাছে যদি আমি সহযোগিতা পুরোপুরি পাই, তাহলে আমার বাইরে কেন যেতে হবে? আমাকে এই প্রশ্ন উত্তর দে, কেন যাব আমি? তুই কি চাস তোর মা কোথাও কারোর সাথে এইভাবে একটু কোথাও যাক, ঘুরতে ফিরতে বা সময় দিয়ে আসুক? এটা যদি মানুষ জানে তাহলে তোদের মান সম্মান থাকবে? তুই একটু আর ভেবে দেখেছিস এটা? তুই নিশ্চয়ই এটা চাইবি না। আর যদি না চাস, তাহলে তুই আমার কথায় রাজি হয়ে যা। তোর দিদিমণির কথা বাদ দে। হ্যাঁ, ওকেও সময় সুযোগ দিবি। তোকে যে আমি সবসময় এভাবে বলবো তা তো না। যখন একটু গ্যাপে গ্যাপে 2-4 দিন বাদে ওকেও সময় সুযোগ দে। মেয়েটা নাছোড় বান্ধব, ওকে দেখে আমার বড্ড মায়া হয় জানিস। আসলে ওর স্বামীটা না ঠিকঠাক মতো আয় রোজগার করে ওকে সংসারটা চালাইতে পারলো না। আবার একটা মেয়ে কম বেশি স্বামীর সংসারে খাক বা না খাক, তবুও তো স্বামীর সংসার ধরে থাকে। কিন্তু ওই জামাইটা তো ভালো না। সে নাকি কি ছাতা ঘোড়ার ডিমে কৃষির ব্যবসা বাণিজ্য করে, যেগুলো আসলে মানে সঠিক না। এই জন্য তো পুলিশ প্রশাসন ধরে নিয়ে গেছে। ও ভালো করছে, সাদা পাজা প্রাপ্ত হয়ে বুঝে আসুক, ভালো হোক। কত মানুষ, কত দিন মজুরি খেটে খাওয়া মানুষ, কত সব বউ নিয়ে সংসার করে না। ও তা না করে ও ঘোড়ার ডিমের ব্যবসা করতে যায়। আর মাঝে মধ্যে ধরা খায়, জেলখানায় আটকা পড়ে, কি করে কি হয় এই সমস্ত শুনতে শুনতে আমার ভাল লাগে না। মেয়েটা অনেক কষ্ট করে ধৈর্য ধরে ওখানে পড়ে আছে। ও নাকি স্বামীর সুখ কি জিনিস বোঝেই না। এই জন্যই তো সে তোর কাছে একটু সাহায্য চাইছে। আর তুই যেহেতু ওর উপকারটা করছিস, আমিও খুশি হয়েছি। আর রাগ করতেছি না, কিন্তু আমারও কষ্টটা এখানেই, যে তোর মতো এরকম সাবালক ছেলে থাকতে কেন তোর মা কষ্টে থাকবে রে? আমার প্রশ্নটা হচ্ছে এইটা। এই জন্য আমার জন্য আর কষ্টে থাকতে না হয়, যেহেতু তোর বাবা থাকলে এই কথাটা বলতাম না। তোর বাবা তো বাড়িতে নেই। তাহলে তুই এখন একটা ছেলে হিসাবে আমার সংসারের গার্জেন। আমার যখন যা কেনাকাটা লাগে, যখন যা কিছু লাগে, শুধু তাই না, তোর বাবা যা করতো, সে অভাবটা আজকের পর থেকে তুই নিজে এটা পূরণ করে যাবি। এটা আমার আদেশ। আর আমার আদেশ তোকে মানতে হবে। তুই আমার ছেলে, তোকে আমি শাসন বারণ করতেই পারি, পাই না? যদি এইটা ভাবিস, তাহলে তুই বাড়িতে আজকের থেকে শুরু কর। আর তোর দিদিকে সময় দিতে হবে না, ও একটু অসুস্থ। এমন ভাবে ইয়ে করছিস না, মানে ওর ইয়ে মানে কেমন যেন হয়ে গেছে। যাক, অবশ্য এখন সুস্থ হয়ে গেছে, ও ঠিক হয়ে যাবে 2-1 দিন। আবার তো এই জন্য তো তোকে আমি আঁকড়ে ধরতেছি। মানে তোকেই আমার লাগবে, বুঝতে পারছিস? তুই খবরদার না করবি না। তুই আয়, দেখি তোর বাহাদুরি আমি দেখবো, যে কতটা বড় হয়েছিস, কিভাবে সেবা যত্ন করতে পারিস। আর যদি আমার মনটা জয় করতে পারিস, আমি জানি তুই তোর বাবার মতো চোরলম্বা হয়ে গেছিস, অত বড় একটা পাহাড়ের মতো ছেলে, তোর দ্বারা অনেক কিছু সম্ভব। যেটা তো দিদির কাছ থেকে বুঝতে পারলাম, যা করছিস এটা তো একটা বাহাদুরি কাজ। এইরকমই তো আমার লাগবে রে, এরকমই তো আমার পছন্দ। আমার বোঝা সারা, এই জন্য তোকে তাড়াতাড়ি ফোন করছি। তুই তো মাত্রই খাওয়া দাওয়া করে শহরে বের হয়েছিস, কিন্তু তুই যে কোথায় গেছিস আমি জানি না। আমি বাধ্য হলাম তোকে ফোন করতে। তো শোন, এত ময়না পাখির মতো তোকে বুঝাইছি, বাড়িতে আসার পর যেন কারোর সামনে আর তোর এই কথাগুলো আমাকে আর নতুনদের বলতে না হয়। যদি বলতেই হয়, তাহলে কিন্তু বুঝতেই তো পারছিস আমি কি করব। কি, এখনো হা না কিছু বলছিস না যে? মা, শোনো, তোমরা একটু ধৈর্য ধারণ করো, আমাকে একটু সুযোগ দাও। আমি ঠান্ডা মস্তিষ্কে একটু পড়াশোনার ফাঁকে ফাঁকে যেভাবে যতটুকু পারি, তুমি যেহেতু বলছো, আমি তোমাদের খেয়াল খুশি রাখবো। সংসারের আমি তো সমস্ত কাজকর্ম করেই দিই। বাবা বাড়িতে থাকে না। আমি যত কেনাকাটা, যখন যে বাজার সদাই যা কিছু একটা সংসারে লাগে, সব তো নিজেই করে দিই। পাশাপাশি আবার একটা দায়িত্ব যখন বাড়াই দিচ্ছ, তো দেখো, এটা তোমাদের মর্জি। তোমরা যেটা চাও সেটা না করলে তো আর আমি তো এখন বেকার লেখাপড়া করি। আমাকে নাকি ভাত খাইতে দেবে না, বাড়িতে থাকতে দেবে না, তা আমি যাবোটা কোথায়? নিশ্চয়ই তোমাদের কথা মতে আমার চলতে হবে। তো দিদিকেই সামলাবো না তোমাকে সামলাবো আগে? এটাই তো আমার মানে আমি ভেবে পাচ্ছি না কি করবো এখন। তুমি আমাকে ডিসিশন জানাও, যেটা ভালো হয় সেটা করো। আর তুমি ম্যানেজ করে নাও। যদি তোমার আমার বিষয়টা আবার দিদি কখনো জেনে দেয় তাহলে কি হবে, এটা তুমি বুঝো। আমাকে বুঝতে দিও না। আমি ব্যাপারটা আসলে ভালো চোখে দেখছি না। এই জন্য বললাম যে দিদি আগে বাড়ি থেকে যাক, তারপরে না হয় তোমার যেটা বলার সেটা বলো না। তো তুমি তো সেটা মানছই না। তুমি বলছো যে দিদি থাকলেই হবে। তো সেটা তুমি ম্যানেজ করো, আমার কিচ্ছু করার নেই। আরে শোনা, তো দিদি থাকলেই কি আর না থাকলেই কি, গায়ে বাছুরের যদি মিল থাকে, ওই যে একটা কথাই আছে না, তাহলে আদা রাত্রেও দুধ দেয়, বুঝিস না? তুই তো তোর পড়ার রুমে আলাদাই থাকিস। আমি না হয় মা হিসাবে তোর সেবা যত্ন করার কথা বলে তোর রুমেই ঘুমিয়ে পড়বো। সমস্যা হতে তাহলেই তো সবকিছু মিটে গেল, হয়ে গেল। তাহলে তোর দিদি কোথায় গেল, কি করলো, এটা ম্যাটার করে না, ও এটা মাইন্ড করবে না। আবার যদিও কিছু মনে করে,
কিচ্ছু করার নাই, কারণ ও তো আমার হাতে ধরা পড়েই গেছে। ওরই তো ওর কোচেই তো এক পাজা, তো আবার অন্যজনে কি ধরবে? বোঝো না এটা? তুমি চলে আসো। আর ও যদি বলে খুব করে ধরে, মাঝে মধ্যে ওকে সময় দিও, হ্যাঁ আমি না করবো না। যেহেতু ওর তোমার সাহায্য নিলে ওর একটু উপকার হচ্ছে, হোক। কিন্তু ওকে আমি তাড়াতাড়ি বিদায় করে দেবো, দিয়ে তুমি একভাবে আমাকে চালিয়ে নেবে। কারণ তোমার লোভ আর আমি সামলাইতে পারছি না, তোমার যা কিছু আমি স্বচক্ষে দেখছি, আমার বাবারে আর সহ্যই হচ্ছে না। অতি দ্রুত তোমার সেবা পাইতে আমার খুব ইচ্ছে করতেছে। আমি চাই, আমি তোমার মা, তুমি আমার সন্তান হিসেবে সুন্দরভাবে আমার কথা মতো চলো, ঠিকঠাক মতো পড়াশোনা করো, আমার সংসারে যা কিছু লাগে, যেহেতু তোমার বাবা বাড়িতে নেই, সমস্ত কিছু তুমি নিজ হাতে দায়িত্ব নিয়ে কেনাকাটা করো। আর আমাকে তোমার বাবার অভাবটা আজকের পর থেকে পূরণ করে দিও। এমন ভাবে পূরণ করবা যাতে তোমার ওই বারেক কাকা বাহাদুর কাকা কারোর সাথে কোথাও আমার পথ হাঁটতে না হয়, তোমাদের মানিজ্য বজায় থাকে, বুঝতে পারছো? তুমি এখন শিক্ষিত হয়েছে, বড় হয়েছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, পাশাপাশি মায়ের একটু খেয়াল খুশি রাখো। তো শোনো, ওই বাইরে তোমার দিদিও আবার ঘোরাঘুরি করছে, আরে আরে আবার আমার দিকে তাকাচ্ছে, বুঝে ফেলতে পারে। তুমি আবার বললো না যে মা ফোন করছিল, বুঝছো? তোমারে জানলাম, বিষয়টা মাথার মধ্যে রাখো। তারপরে বাসায় তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার সাথে বিস্তারিত আলাপ করে দেবো। কি এখন রাখতেছি তাহলে? বাসায় আসো, তারপর কথা বলতেছি। আর দেরি করে না, তাড়াতাড়ি আসো। কি কাজ শহরে গেছে এত? চলে আসো। আচ্ছা মা, ঠিক আছে। আমি একটু শহরে কাজে আছি, কিছু কেনাকাটা আছে তো, করে এক্ষুনি বাসায় রওনা দিচ্ছি। তো ঠিক আছে, তোমার যত কথা আছে তুমি বাসায় এসে বলো, আর দিদিমণির জন্য এটা না বুঝতে পারে, খেয়াল রেখো। তো ওকে, রাখতেছি, বাই। তা বন্ধুরা, আমার ছেলের সাথে আমার এই সংলাপ, এই যে মা আর ছেলের একটা সংলাপ, একটা ঘটে যাওয়া ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। এই ঘটনাটা শুনে তোমাদের কেমন লেগেছে, কতটুকু বিনোদন পেয়েছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কেমন গল্প শুনতে পছন্দ, এটা অবশ্যই আমাকে লিখে জানাবে। তাহলে এরকম গল্প প্রতিনিয়ত তোমাদের মাঝে আমি নিয়ে আসবো। তো সবাই তোমরা ভালো থাকবে। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন দেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে, এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো। আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের মাঝে একটা দারুণ গল্প উপহার দিতে চলেছি। বন্ধুরা, গল্পটি কিন্তু একদম স্কিপ করা যাবে না, স্কিপ করলে মজাই পাবে না। গল্প শেষ অবধি শুনলে তোমাদের যে কতটা ভালো লাগবে, এটা আমি তোমাদের পরে বুঝিয়ে বলবো। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আমার সেই আকর্ষণীয় গল্পটি। তার আগে বন্ধুরা, তোমাদেরকে আমি একটাই রিকমেন্ড করব, তুমি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আমার সেই আকর্ষণীয় গল্পটি। তো বন্ধুরা, আমার মায়ের, আমরা দুইটা সন্তান ছিলাম। একটা আমার ভাই আর আমি। আমি রত্না, আমি বড়, আর আমার ভাইটা হলো ছোট। তারপরে আমরা যখন কলেজে পড়তাম দুই ভাই বোনে, তখনই আমার আব্বা হঠাৎ, মানে খুবই একটা অসুস্থতার কারণে সে দুনিয়া ছেড়ে চলে যায়। তখন আমার মা তো খুবই দিনকাল অবস্থান খারাপ হয়ে গেল। মানে আমাদের এদিকে লেখাপড়ার খরচ, তারপরে সংসার চালানোর অবস্থান। মা একটা গৃহিণী মেয়ে হয়ে কি করবে? এটা একটা দারুণ ভাবনার বিষয় বন্ধুরা। তারপরে আমার ছোট কাকা, সে হচ্ছে মানে বিশাল একটা বড় বিজনেসম্যান। সে আসলে আমার বাবার সঙ্গে, আমার বাবা যখন বেঁচে ছিল, আমার বাবা তাকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিত করে তাকে এত বড় করছিল। যাই হোক, আমার ছোট কাকা সে তার প্রতিদান দেওয়ার জন্য আমাদেরকে বলল, আমার মাকে বলল যে তোমরা চিন্তা করিও না, যেহেতু আমার ভাইটা মারা গেছে, আজকের থেকে তোমাদের পুরো পরিবারের দায়িত্বটা আমি নিলাম। আমার তো আল্লাপাক টাকা পয়সা কম দেয়নি। তো যাই হোক, ছোট কাকার এই আশ্বাসটুকু শুনে আমরা সবাই ফ্যামিলির, মা, আমার ছোট ভাইটা আর আমি খুবই খুশি হলাম। তো বন্ধুরা, তারপরে মাসে মাসে আমার ছোট কাকা মায়ের সংসার খরচ আর আমার ছোট ভাই আর আমার এই লেখাপড়ার খরচ সুন্দরভাবে চালিয়ে নিতে লাগলো। তারপরে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার ছোট কাকা আমাকে বলল যে, রত্না তুমি এক কাজ করো, তুমি বাসাতে না থেকে এখানে এসো, আমি চিটাগাং আছি, তোমাকে ভালো একটা এখানে এক ভার্সিটিতে ভর্তি করে দেবো, তুমি এখান থেকে লেখাপড়া করো। আমি এখনো বিয়ে শাদী করিনি, আর আমাকেও বাসাতে থাকতে হয়, এই বুয়ার হাতে রান্না আর আমি কতদিন খাবো?
মারে তুমি যদি এসে আমাকে রান্না বান্না করে খাওয়াতে আমি এখানে তাহলে আমার পুরো ব্যবসাটাকে সামলাতে পারতাম, পাশাপাশি তোমারও হতো। যাই হোক, ছোট কাকার এই অফারটা আমি মাকে বললাম। মা তখন বললো যে হ্যাঁ রে, তোর ছোট কাকা যেহেতু তোর বাবার দায়িত্বটাই পালন করে যাচ্ছে, তো সে তো তোর বাবার মতোই, জানা তোর যদি আপত্তি না থাকে আমি তোকে বাধা দেব না। তখন আমি ছোট কাকাকে বললাম যে ঠিক আছে কাকা, তাহলে কবে যেতে হবে? তা কাকা বললো যে তুমি আগামী আগামী মাসে চলে আসো আমাদের এখানে। তারপরে ছোট কাকা এসে আমাকে নিয়ে তার বাসাতে চলে গেল। বাবা যে দেখি কাকা সে বিশাল একটা ফ্ল্যাট বাসা নিয়ে, অযথায় তার বউ নেই, মানে কিছু নেই, ছেলে মেয়ে সংসার নেই, সে একা একা থাকে, তার কিছু বন্ধু বান্ধব ওখানে আসে, যাই হোক বিজনেস পারপোসে আসে যায় এরকম। তো আমি যাওয়ার পরে তার ওখানে ফ্ল্যাট বাসাটা পরিপূর্ণভাবে একটা সাজিয়ে সাজগুজ করে আমি রাখলাম। তাকে নিজ হাতে আমি রান্না করে খাওয়াই। আমি ওখানে কলেজে ভর্তি হলাম, ভালো একটা ভার্সিটিতে আমাকে ভর্তি করলো। তারপরে আমি ওখানে থেকে লেখাপড়া করতে লাগলাম। আমিও বড় হয়ে গেছি ওই সময়। এমন একটা সময় ছোট কাকা আমাকে ডাকলো, মানে সে সময় আসলে একটা যুবতী মেয়ের বাইরে যাওয়া ঠিক না, পসিবল না। তারপরেও যেন মা আমাকে বিশ্বাস করে ছোট কাকার সঙ্গেই দিয়ে দিল। তারপরে একটা কথা থাকতো বন্ধুরা, যদি ছোট কাকার ফ্যামিলি থাকতো, আমার ছোট কাকি থাকতো, তাহলে এক কথা হতো, কিন্তু তা সেও তো ইয়ান মানুষ, হাজার হলো তো একটা ছেলে মানুষ, সেটা বলে তো একটা কথা, তাই না? তারপরে তবুও মা আমাকে নিষেধ করলো না, আমি তার কাছে বিশ্বাস করেই গেলাম। কিন্তু কাকা আমাকে অনেক দিন যেতে যেতে, মানে আমি ঠিকঠাক মতো, সে আমাকে মেয়ের মতোই দেখতো, আমিও তাকে বাপের বাপের জায়গায় দারুণভাবে শ্রদ্ধা সম্মান করতাম। হঠাৎ করে তার ছোট কাকার বাসাতে ছোট কাকার এক বন্ধু, খুবই ঘনিষ্ঠ বন্ধু, সেও এসে আমাকে আম্মু আম্মু করে ডাকতো, খুব ভালোবাসতো, আমাকে এটা ওটা কিনে নিয়ে এসে দিত। মানে একটা বিজনেসম্যানের ফ্রেন্ড, সেও একটা বিজনেসম্যান, বড়লোকদের কারবার বোঝে নিত। তারপরে যাই হোক আমি খুব ভালোই চলতে থাকলাম। এদিকে বাড়িতেও আমার ছোট কাকা মাকে আমার ছোট ভাইকে খরচের টাকা মাসে মাসে পাঠিয়ে দেয়। মানে বাবার অভাবটা যেন আমরা এটা ভুলেই গেছি, মানে বুঝতেই পারিনি। তারপরে হঠাৎ করে মানুষের চরিত্রের মধ্যে তো, মানুষের মনের মধ্যে তো আর যাওয়া যায় না যে কার মনে কি আছে। আর এটাই স্বাভাবিক, আগুন পানি এক জায়গায় থাকলে একটা কিছু হওয়াটাই স্বাভাবিক, যেটা আমার সাথে হয়তো হয়েছিল। তো বন্ধুরা, সেটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করতে চলেছি। তো 6 মাস যেতে না যেতেই হঠাৎ করে ছোট কাকা একদিন আমাকে বলতেছে যে রত্না, মানে তুমি তো তোমার রুমে লেখাপড়া ওই রুমে ওই রুমে ঘুমাও, লেখাপড়া করে করে ঘুমাও। তো আমার তো শরীরটা খুব একটা ভালো না, আমি আজ কয়টা দিন আমার ব্যবসার কাজে বাইরেও যাইতে পারতেছি না। আমার ম্যানেজার ওরা কিভাবে কি করতেছে। তো যাই হোক, তোমাকে আমি আমার অফিসটা নিয়ে আসছি, তুমি যাই আমার চেয়ারে বসবা, একটু দেখে শুনে আসবা, আমি যে কয়টা দিন না যাই। আমি বললাম যে ঠিক আছে কাকা, যেহেতু আমিও সুশিক্ষিত হয়ে উঠছি, অবশ্যই আমি তোমাদের ফ্যাক্টরিতে যাব, তোমাদের কোম্পানিতে যাব। কাকা অবশ্যই সব জায়গায় আমাকে চিনিয়ে দিছে। আর কোম্পানির সকল ওয়ার্কার বা সকল সেক্টরের ম্যানেজার থেকে সবাই আমাকে চিনতো যে আমি এটা মালিকের ভাস্তি। তারপরে আমি যাই হোক কিছুদিন আসা যাওয়া করতে থাকলাম, ছোট কাকাও পাশাপাশি আমাকে হেল্প করতো। যাই হোক পাশাপাশি লেখাপড়া চলতেছিল। হঠাৎ করে আমি বাসাতে এরকম আসি, ঘুমাই, যে ছোট কাকা হঠাৎ করে যে কথাটা বলতে গেছিলাম, ছোট কাকা আমাকে হঠাৎ করে একদিন, মানে মাঝরাতে প্রায় তখন রাত 2টা 2:30 এরকমই হবে, আমার দরজায় নখ দিয়ে বলতেছে রত্না, মা তুমি কি জেগে আছো, ওঠো তো। তখন আমি যাই হোক দরজা খুলে বের হলাম, বললাম যে কি হয়েছে ছোট কাকু। তো বলতেছে যে মারে আমার শরীরটা খুব একটা ভালো ভালো যাচ্ছে না রে, গায়ের মধ্যে মনে হচ্ছে জ্বর জ্বর ভাব। তো তুমি যদি ওই রুম থেকে এই রুমে এসে একটু ঘুমাতে, মানে আমার একটু মাথায় জলপুটি করে দাও তো, আমার পা হাত পা কেমন যেন ব্যথা বিষ করতেছে, ভালো লাগছে না। তো আমি যাই হোক ছোট কাকার এই কথা শুনে আমি আমার রুম থেকে চোখ মুছতে মুছতে বের হয়ে, মানে ওয়াশরুমে যাই, ফ্রেশ হয়ে এসে ছোট কাকার যাই হোক দেখলাম গায়ে হালকা মৃদু মৃদু জ্বর। কিন্তু জ্বর যে কেন উঠছে তা তো আর আমি জানি না। যাই হোক কাকার পাশে বসে আমি কপালে জল নিয়ে এসে জলপটি করে কপালে লাগাই দিচ্ছিলাম। তারপরে হঠাৎ কাকার আসলে ওই ফোনে যে ওই সমস্ত দেখতেছে কাকা, এটা না আমি যাইনি, মানে পাশেই ফোনটা রেখে দিছে। তো কাকার মাথায় আমি জলপটি করতে করতে হঠাৎ করে ফোনের দিকে চোখ পড়লো আমার। তারপরে আমি ছোট কাকাকে বললাম যে কাকু, তোমার ফোন তো অন রয়েছে, ফোনটা অফ করে দাও। তো ছোট কাকা আমাকে মানে বেহুঁশ হয়ে বলতেছে যে না রে মা, ও ফোন সমস্যা নেই, ফোন কাকার আসলে মনে নেই, মানে ওই সমস্ত ছবি সে চালিয়ে দিয়ে দেখতে দেখতে হঠাৎ করে তার মনটা এরকম হয়েছে আর আমাকে ডাক দিছে। এটা তো আমি বুঝিনি। আরে মনটা এরকম একটু যদি উৎফুল্ল থাকে তাহলে গায়ে হালকা জ্বর বয় বন্ধুরা, এটা আমিও জানি, যেটা আমার ক্ষেত্রে ঘটছে।
তো যাই হোক, এইটা দেখার পরে আমি একটু মনে মনে মুচকে হাসি দিলাম যে কাকার তো আসলে জ্বর না, কাকা আসলে মোবাইলে এই সমস্ত কি দেখতে দেখতে তার মধ্যে এরকম একটা ইফেক্ট করছে। যাই হোক, তারপরে আমি যা তাও তবুও সে যখন বলছে তার মাথায় জলপটি করে দিচ্ছি। তারপরে ছোট কাকা আমাকে বলতেছে যে আমার পায়ে একটু চিপে দাও, এটা হাঁটুতে ব্যথা, এখানে একটু চেপে দাও, আমার মাথায় একটু চিপে দাও, ভালো করে আমাকে ঘুম পাড়িয়ে দাও তোমা। তখন যাই হোক আমি তাকে আদর আপ্যায়ন সুন্দরভাবে করতেছি। বন্ধুরা, আমিও হুষ্টে পুষ্টে মোটা সোটা নাদুস নুদুস ছিলাম, দেখতে শুনতে ভারী সুন্দরী ছিলাম। কিন্তু হঠাৎ করে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, আমি একটা যুবতী মেয়ে, এই রাত 2টা 2:30 বাজে, এখন ছোট কাকার এই অবস্থা, ছোট কাকাও একটা যুবক ছেলে, মানে তার মনে যদি অন্য কিছু হয় তাহলে কি হবে এটা ভেবে তারপরেও নিজেকে একটু যাই হোক, যে যা কিছু উপর আল্লাহ জানে, যা হয় হবে, তারপরে তার সেবাদত নিয়ে আমি নিয়ে যেতে আসি। আর তার ফোনে আমি দেখলাম দুই সমস্ত চলছে, সে বন্ধ করে নাই, ওইটার দিকে চোখ পড়ে আমি লজ্জাও পাচ্ছি, তাকে বন্ধ করতে বললে সে করে না। তারপর আমি নিজেই হাত দিয়ে ফোনটা স্টপ করে দিলাম। আর মনে মনে ভাবলাম যে আসলে ছোট কাকা এই সমস্ত দেখতে দেখতে যখন তার মাইন্ডটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখনই তার মধ্যে একটু এরকম হয়তো অসুস্থতা বোধ করছে বা অন্যরকম হয়েছে, সেটা ভেবে আমি বুঝলাম। তারপরে কাকা বললে কথা, এখন কাকা দেখে আস্তে আস্তে বলে আমাকে এখানে এই করো, এখানে সেবা যত্ন করো, এখানে চেপে দাও, এখানে ভালো লাগতেছে, এই বলতে বলতে কাকা হঠাৎ করে আমাকে আবার হাতটা চেপে ধরে বলতেছে, মারে রত্না, তোকে একটা কথা বলবো, যদি তুই আমার কথাটা রাখিস। তখন আমি বললাম যে কাকার ভাব তো ভালো না। কি হয়েছে কাকা? হ্যাঁ বলে ফেলো। তখন বলতেছে যে বারে, আমি তো আসলে বিয়ে শাদী করিনি, এই যুবক বয়সে এক একটু কি এরকম হতেই পারে। তো আমার যদি কিছু একটা হয়ে যায়, তুমি আমার মেয়ে, তুমি যেহেতু পাশে আসো, ভাস্তি হলো তো মেয়ের মতোই, তো আমাকে রক্ষা করার দায়িত্বটা তো তোমারই, তাই না? তখন আমি বললাম যে হ্যাঁ কাকু, এটা তো ঠিকই বলছো, কিন্তু কি করতে হবে তোমাকে, আমি তো তোমার সেবা করছি। তখন কাকু কাকু বলে যে না রে মা, এ সেবাতে হবে না। আসলে কি জানিস, আমার আসলে মনটা একটু অন্য কিছু মনের মধ্যে চলছে, সেটা যে কি করে মানে তোরে বলি আমি। তখন আমি মুচকে হেসে দিয়ে বললাম যে কাকু, আমি আসলে কিছুটা হলো বুঝতে পারি, একেবারে যে আমি ছোট আছি তা তো না, কিন্তু তুমি পরিষ্কার করে বলো তো কাকু, কি হয়েছে তোমার? এখন কাকু আমাকে বলতেছে যে কি করে যে মা তোকে এই কথাটা বলে আমার ভীষণ লজ্জা পাচ্ছে, কারণ তুই হাজার হলো মারে আমার তো ভাতিজা, ভাইয়ের মেয়ে। তারপরে যাই হোক, কাকুর এই কথা শুনে আমি কাকুকে পুরো সাহস দিয়ে বললাম, সাহস দিয়ে বললাম যে কাকু, এরকম সংকোচ বোধ না করে সোজা সবকে বলে ফেলো তো, যদি তুমি না বলো তাহলে তোমার মনের মধ্যেই তো তোমার কষ্ট হবে আরো বেশি বেশি। তখন কাকু আমাকে চোখ কান বন্ধ করে বলতেছে, মানে আমাকে পুরোপুরি সেবা যত্ন দিতে হবে তোর। তখন আমি বললাম যে হ্যাঁ দেব, সমস্যা কোথায়, তুমি যদি আমাকে বলতে পারো আমায় তোমাকে দিতে সমস্যা কোথায়। তারপরে বন্ধুরা, কাকুকে দারুণ ভাবে আমি এই জীবনের প্রথম এত সুন্দর করে তার মাথা টেপে দিলাম, তার হাত পা, মানে ওই সমস্ত সুন্দরভাবে তাকে আমি আপ্যায়ন করলাম, বুঝতেই তো পারছো বন্ধুরা। তারপরে সেদিন রাত গেল, কাকু আমাকে বলতেছে, মানে তোর কেমন ছেলে পছন্দ? তা আমি তখন বললাম যে কাকু, তোমার মতো এরকম একটা হ্যান্ডসাম ছেলে বলে আমার জীবনে আর কোনো কিছু চাওয়া ছিল না, আমি বাপ মরা মেয়ে, আমার তো দুনিয়াতে মা থাকতেও বাবা নেই, এখন বাবার কষ্টটাই তো আছে, আর সেটা তো তুমিই আমার অভাবটা পূরণ করতেছো। তোমার উপরে কিন্তু আমার বা আমার পরিবারের সম্পূর্ণ অবস্থানটা ডিপেন্ড করে। এখন কাকু বলতেছে, হ্যাঁ রে, আমি তো আর তোদের দায়িত্বের বেলায় কোনো অবহেলা করছি না, তাহলে এমন করে কথা বলিস না তোমা, তুই একটু আমাকে মাঝে মধ্যে এরকম করে একটু সময় দিবি। তখন আমি বললাম যে হ্যাঁ কাকু, এই যে দেখো না, আমি তোমার কোনো সেবা যত্ন কি অপূরণ রাখছি? গত রাতে তুমি যে সমস্ত যে সুন্দরভাবে আমাকে যা বললে আমি তো তাই করলাম, কোথায় তোমার কথা অপূরণ রাখছি বলো? তখন কাকু মুচকে হেসে দিয়ে বলতেছে, আমার তো আসলে মাঝরাতে খুব অস্থির বোধ করে রে, আমার ভাল লাগে না দুনিয়া চিন্তা চেতনা। তখন আমি কাকুকে বললাম যে কাকু, তুমি একটা বিয়ে শাদী করে নিলেই তো পারো, কারণ তোমার তো আল্লাপাক অগাধ টাকা পয়সা দিছে, বড় ব্যবসা বাণিজ্য দিছে, একটা ধনের দুলালি একটা মেয়ে নিয়ে আসো না, নিয়ে এসে সংসার করো, তাহলে তো ভালো হতো, আমি একটা সাথী পেতাম। তখন কাকু আমাকে বলে যে আমার জীবনে একটা ভালোবাসা ছিল রে, তার কাছে প্রতিজ্ঞা করেছিলাম এক সময়, সে আমাকে গরিব দেখে আমাকে ছেড়ে চলে গেছে, সেদিন থেকে প্রতিজ্ঞা করছিলাম যে আমি যেন শিল্পপতি হতে পারি, তার বাবার টাকার চেয়ে যেন 10 গুণ টাকা আমার বেশি হয়, এরকম একটা পরিস্থিতির মধ্যে নিজেকে দাঁড় করাবো, তারপরে আমি একটা রমণীকে নিয়ে আসবো। তো আলাপাক হয়তো বা আমার সেই আশাটা পূরণ করছে, বা তার কাছাকাছি আমি যখন যেতে পারছি, এখন তো একটা করাই যায়। তবে আমার সেই ভালোবাসার মানুষটার সঙ্গে যদি মানে কোনোদিন দেখা হয়, তাকে আমি বুঝিয়ে দেব যে দেখো,
আজকে আমার এই পরিস্থিতি। আমি আজকে 20 লক্ষ টাকার গাড়িতে চলাফেরা করি, কিন্তু তার সামনে আজ পর্যন্ত পড়িনি। আর এমন তো না যে তার চেয়ে আমি গরিব। শুনেছি তার স্বামী নাকি বড় মাপের ইঞ্জিনিয়ার, কিন্তু মানে তার সে ইঞ্জিনিয়ারের মতো 10-12টা ইঞ্জিনিয়ার সবসময় হাত কিন্তু পকেটে থাকে। এটা হয়তো আমার ভালোবাসার মানুষটার জানা নেই। যাই হোক, অহংকার করতে নেই। আল্লাপাক কখনকার ধন সম্পদ দেয়, আবার টুস করে কেড়েও নেয়। তো যাই হোক, আমি অহংকার করে বলছি না, আল্লাপাকের কাছে আমি চাইছি, আল্লাপাক আমার আশা পূরণ করছে। তো যাই হোক, মাগো, তুমি যখন বলছো তোমার কথা রাখবো, আমি বিয়ে শাদী করবো, সংসার করব, কিন্তু যতদিন সংসার পাতি না করি তুমি একটু আমার দিকে খেয়াল খুশি রাখো। তখন আমি বললাম যে কাকু, আমি তোমার হুষ্টুপুষ্টু কত সুন্দর, দেখো না, সুন্দরী একটা ভাতিজা, তোমার পাশে যদি আমি থাকি, তোমাকে যদি সুন্দরভাবে সেবা যত্ন করি কাকু, তাহলে তোমার আর লাগে কি? আর আমি নিজেই আমার কলেজের ভারী সুন্দরী সুন্দরী মেয়ে আছে, তাদের দেখে আমার ছোট কাকিনি বানানোর জন্য চেষ্টা করব। ভালো স্বভাব চরিত্র দেখে নামাজ কালাম পড়া একটা মেয়েকে নিয়ে এসে তোমার সঙ্গে বিয়ে শাদী দিব। কাকু তারপরে শুনে খুবই মুচকে হাসি দিল আর বলতেছে, হ্যাঁ মা, তুই তাই করবি, তোর উপরে যা, আমি দায়িত্বটা ছেড়ে দিলাম। আর শোন, যতদিন না হয় ততদিন তুই কিন্তু আমার সঙ্গে চলবে এভাবে। যাই হোক বন্ধুরা, তারপরে কাকার সঙ্গে আমি, তোমরা তো বুঝতেই পারছো, দারুণ ভাবে তার সেবা যত্ন করতে থাকলাম, তাকে রান্না বান্না করে খাওয়াইতে লাগলাম। আর সেও আমাকে স্বামী সংসার কি জিনিস তার সেবা যত্ন করতে করতে এটা বুঝিয়ে দিল। আমিও কিছুটা উপলব্ধি করতে পারলাম, বা এখানেও কিছু শিক্ষণীয় ব্যাপার ছিল যেটা আসলে আমি শিখেও ফেললাম। তো বন্ধুরা, তারপরে 6 মাস যায়, যেতে না যেতে কাকা আর বিয়ে শাদী করতে চায় না। তো আমি কাকুকে বললাম যে, ছোট কাকু, তুমি বিয়ে শাদী করতেছে না কেন? আমি ভালো একটা পাত্রী দেখছি। তখন কাকু আমাকে বলে, মারে, তোমার মতো মেয়ে থাকতে আমার আর পরের মেয়েকে আনতে ইচ্ছে করতেছে না। দেখো না, আমি যখনই তোমাকে যত রাত্রে ডাকি, তুমি এসে আমার একটু অসুস্থতা দেখলেই আমার মাথায় জলপটি করে দাও, আমার গা হাত পায়ে তেল মালিশ করে দাও, এই যে আমার এখানে ওখানে পার হাত পা টিপতে চাইলে তুমি এটা মাসাজ করে দাও। আমার খুবই ভালো লাগে, যেন মনে হয় একটা মেয়ে তার বাবাকে যেভাবে সেবা যত্ন করে, তুমি তো তাই করছো। আর বিয়ে শাদী যখন করব, তখন তো আর তোমার এই সেবা যত্নটা আমি পাবো না। কিন্তু আমি তো তখন বুঝলাম যে কাকু, তুমি কেন এই সমস্ত বলছো, কারণ তুমি এর পাশাপাশি তো আর একটা সারপ্রাইজ আমি তোমাকে দিই। তুমিও ছাড়ো না, আমিও না দিয়ে পারি না, বুঝতেই তো পারছো। তারপরে কাকুকে বুঝিয়ে টুঝিয়ে একটা বিয়ে শাদীর ব্যবস্থা করলাম, কাকু সংসার করতে থাকলো, বিয়ে করলো। তারপরে কাকুর হাত থেকে আমি মুক্ত পেলাম। তারপরেও আমি মাস্টার্স কমপ্লিট করার পরে আমার প্রাইমারি স্কুলে আমি একটা অ্যাপ্লাই করলাম, সেখানে আমার একটা সরকারি জব হলো। সেখানে আমি চাকরি বাকরি করতে থাকলাম। তারপরে বন্ধুরা, আমি বিয়ে শাদী করার চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসলাম না। আমিও তো একটা মেয়ে মানুষ, আমার বয়স হয়ে গেছিল, কিন্তু বিয়ে করার ইচ্ছাটা আমার ছোট কাকুই আমার মনের মধ্যে ইচ্ছাটা পোষণ করলো, মানে ইচ্ছাটা সেই জাগিয়ে উঠাইছিল, উৎসাহিত করছিল। পরে মনে হলো যে একটা বিয়ে করতে হবে, কিন্তু আমার ছোট ভাইটা যতদিন না চাকরি বাকরি পাইলো বা সে কোনো একটা নিজে পায়ের উপরে দাঁড় হলো, ততদিন আমার স্কুলের মাইনার টাকা দিয়ে আমি নিজেই আমার মা এবং আমার ছোট ভাইটাকে চালিয়ে নিতে লাগলাম। দেখলাম কি, আমি যদি কোনোদিন বিয়ে শাদী করে বসি, তাহলে হয়তো পরের ছেলের ঘরে গেলে হয়তো আমার বেতনের মাইনেটা আমার মায়ের সংসারে দিতে দেবে না, তখন তারা কি করবে, তাদের পরিস্থিতিটা কি হবে। যাই হোক, এইভাবে আরো 2টা বছর চলতে থাকলো। চলতে চলতে আমার ছোট ভাইটাও, সে একটা ব্রিলিয়ান্ট ছাত্র ছিল, যাই হোক সে লেখাপড়া শেষ করলো। করার পরে তারও একটা সরকারি জব হয়ে গেল, ডিসি অফিসে। তারপরে সে যখন নিজের পায়ে দাঁড়িয়ে মাকে সে নিয়ে জীবন চলার মতো একটা অবস্থান হলো, তখন মা এবং ছোট ভাই ছোট কাকু তারাই আমাকে ভালো রকম একটা পাত্র দেখে আমারও বিয়ে শাদী দিয়ে দিল। তারপরে আমিও আমার লাইফটা সেটেলমেন্ট করলাম, সংসার করতে থাকলাম। আর ছোট কাকাও হচ্ছে, সে সংসার করতে থাকলো সুন্দরভাবে। আর বিয়ের জীবনের যে সুখ স্বাদ, এটা ছোট কাকা আমাকে আগেই বুঝিয়ে দিয়েছিল। বন্ধুরা, বুঝতেই তো পারছো, আমার দারুণ ভালো লেগেছিল। আর এইরকম কাকা কজনেরই বা ভাগ্যে হয় বলো তোমরা? কারণ ছোট কাকা, সে বাপ যে তাকে লেখাপড়া শিখে মানুষ করেছিল, তার প্রতিদান কিন্তু সে আমাদের ফ্যামিলিকে দিয়ে গেল। সে অস্বীকার করলো না। হয়তো তোমাদের জীবনে কারোর এরকম ঘটনা ঘটছে কিনা জানি না, তবে আমি নিজেকে এতিম মনে করলো, আমি এতিম ছিলাম না। ছোট কাকা আমাকে কখনো বাপের অভাবটা বুঝতেই দেয়নি, পুরো ফ্যামিলিটাকেই সে বুঝতে দেয়নি। যাই হোক, আমার ছোট কাকা খুব ভালো ছিল। তো বন্ধুরা, এভাবে আমার পুরো জীবনটা, আমার ফ্যামিলিটা, আমার ছোট ভাইটা এবং আমার ছোট কাকার পুরো জীবনটা পুরোভাবে সম্পূর্ণভাবে আল্লাহ পাক দারুণভাবে একটা সেটেলমেন্ট করার অবস্থান তৈরি করে দিল। সবই আল্লাহর অশেষে রহমত। যাই হোক, মানুষ সততার দিকে আগাইলে মানুষ তার
সম্পূর্ণ ইচ্ছেটা সম্পূর্ণ পূর্ণ করলেও কিছুটা হলেও বাদ রাখে, কিন্তু তার কাছাকাছি তো যাওয়া যায়। তোমরাও চেষ্টা করো, অবশ্যই সফলতা পাবে। তো বন্ধুরা, আমার এই গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি তোমাদের কারো জীবনের সাথে আমার এই কাহিনীটি মিলে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন দেবে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। অবশ্যই এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।